টেকনাফের শাহপরী দ্বীপ এটা। Such a wonderful, it was like natural views there. ওইখানে তো ওই জঙ্গল টঙ্গল বেশি, ওরা তো একটু উশৃঙ্খল বেশি, মাঝে মাঝে আগুন ধরে। এক পাশে নীল সমুদ্রের বিলাসিতা, অন্য পাশে সবুজের পাহাড়ের ছায়া। এই দুয়ের মাঝখান দিয়ে ছুটে চলা রাস্তার নামই মেরিন ড্রাইভ। কিন্তু আজ আমাদের যাত্রা শুধু সমুদ্র দেখার সীমাবদ্ধ নয়। আজ আমরা এমন এক পথে চলছি যেখানে একদিকে প্রাকৃতিক অদ্ভুত সৌন্দর্য, অন্যদিকে মানুষের হাড় ভাঙা খাটুনি আর বেঁচে থাকার গল্প। মেরিন ড্রাইভের নোনা হাওয়া ছাড়িয়ে সাবরাং এলাকায় পা রাখতে চোখের সামনে ভেসে উঠবে অদ্ভুত এক রূপ। চারপাশ জুড়ে ঘন সুপারি বাগান, এ যেন অন্যরকম সবুজের সমারোহ। সাবরাং জনপদের অধিকাংশ বাড়িঘরগুলোতে কিন্তু এই যে দেখুন সুপারির গাছ, সুপারির বাগান, মানে এত পর্যন্ত সুপারি বাগান বা সুপারি গাছ আছে। এই প্রায় 2 কিলোমিটার ধরে আমি সাবরাং গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি শাহপরী দ্বীপের দিকে। আর এখানে প্রচুর পর্যন্ত এই যে দেখুন সব বাড়িতে নারিকেল গাছ, পাশাপাশি সুপারি গাছটাই অনেক। প্রকৃতি যেন আজ নিজ হাতে সাবরাংকে সাজিয়েছে। এই সুপারি গাছগুলো শুধু সৌন্দর্য বাড়ায় না, এখানকার হাজারো মানুষের জীবিকার প্রধান মাধ্যম এই সবুজ বাগান। সবুজের ছায়া পেরিয়ে আরেকটু আগালেই চোখ ধাঁধিয়ে যাবে সূর্যের আলোয়। এ যেন কোনো বরফের রাজ্য, কিন্তু না, এটা বরফ নয়, এটা আমাদের দেশে সাদা সোনা, অর্থাৎ সমুদ্রের জল থেকে লবণ তৈরির মাঠ এটা। আমি অবস্থান করছি এখন লবণের মাঠের মধ্যে। যে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি মাঠ, এই মাঠ জুড়ে কিন্তু লবণ উৎপাদন করা হচ্ছে। আর লবণ কিন্তু এই যে জমি থেকে অর্থাৎ মাঠ থেকে উঠিয়ে এনে কিন্তু এভাবে রাখা হচ্ছে, আর এই রাস্তা দিয়েই ট্রাক্টর ব্যবহার করে নিয়ে যাওয়া হচ্ছে। নভেম্বর থেকে মে মাস, এই সময়টা দিন রাত একাকার করে হাজার হাজার লবণ চাষি ঘাম ঝরান এবং পরিশ্রম করে থাকে লবণ তৈরিতে। টেকনাফ, সাবরাং এবং শাহপরী দ্বীপের এই লবণই মিটে থাকে বাংলাদেশের বিশাল চাহিদা। পানি পড়লে গা অনেক টানা যাচ্ছে। আচ্ছা, এই লবণগুলো আপনারা কি সারাদিনে এভাবে সারাদিন এভাবে বেতন পান কেমন? বেতন এই 1500 টাকা, দিনে? 800 টাকা। অনেক কষ্ট ভাই, অনেক কষ্ট। আর এইভাবে এই যে দেখুন ওনারা এই যে মাথায় করে করে নিয়ে আসছেন, এগুলো গাড়িতে ওঠানো হচ্ছে নিয়ে যাওয়ার জন্য। এখান থেকে তো নিয়ে যাওয়া হবে একদম এই ইয়াতে হারভেস্টারে, মানে মেশিনের মাধ্যমে এটাকে আবার প্যাকেটজাত করা হবে। আমরা যা প্রতিদিনের খাবারে খুব সহজলভ্য হিসেবে দেখি, সেই এক চিমটি লবণ তৈরির পিছনের গল্পটা কিন্তু অতটা সহজ নয়। রোদের চড়ার তাপ, নোনা জলের সাথে যুদ্ধ আর হাড় ভাঙা পরিশ্রমের পরই তৈরি হয় এই লবণ। লবণ মাঠের ধুলোবালি কাটিয়ে অবশেষে আমরা আবার রওনা দিলাম আমাদের শেষ গন্তব্য শাহপরী দ্বীপে। ঐতিহাসিক শাহপরী এই দ্বীপ নাফ নদী বঙ্গোপসাগর মেহনায় জেগে থাকা এই দ্বীপটি শুধু একটি ভূখণ্ড নয়, এটি একটি জীবন্ত ইতিহাস। সেই ইতিহাসের পুনরাবৃত্তি করতে আমরা রাস্তা ধরে যাচ্ছি শাহপরী দ্বীপে। বন্ধুরা, এটাই কিন্তু শাহপরী দ্বীপ। এই শাহপরী দ্বীপের ভিতর দিয়ে যাচ্ছি আমরা। এই যে আমাদের রিক্সা চালক, উনি আমাদের নিয়ে যাচ্ছেন। আমরা এখন কোথায় যাবো ভাই? জিরি গাড়ি নাম নদী, সাপ নদী। হ্যাঁ, আমরা যাব নাফ নদী, জিটি ঘাট। এই জেটি ঘাট থেকে কিন্তু মায়ানমার দেখতে পাবো। আচ্ছা ভাই, এখানে কি মায়ানমারের যে দ্রব্যগুলো রয়েছে, নিত্য প্রয়োজনীয়, যেমন বিভিন্ন ব্যবহারযোগ্য পণ্যগুলো, এগুলো কি পাওয়া যায়? কিনতে পাওয়া যায় এখানে বাজারে? আমরা বাজারেও যাব, মায়ানমারের প্রোডাক্টগুলো দেখবো, তাদের সাথেও পরিচিত হব। আর এই যে এটা হলো শাহপরী দ্বীপের একদম গ্রাম, এটাই মাঝবর্তী অঞ্চলের সেই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। আমরা শাহপরী ঘাটের একদম জেটি ঘাটের সামনে আছি। এখান থেকে এই যে দেখুন জেটি ঘাট। আগে সেন্ট মার্টিন যাওয়ার জন্য এই জেটি ঘাট ব্যবহার করা হতো। পাশাপাশি সেন্ট মার্টিনের যে সকল লোকজন আছেন, ওনারা কিন্তু
এই জেটি ঘাটে করে এখনো যাতায়াত করেন। তবে এখন সমুদ্র উত্তাল, 3 নম্বর সংকেত চলছে। যখন এখানে মাছ মারার থেকে শুরু করে যে বোটগুলো দেখছেন, এখানে অনেকগুলো বোট রাখা হয়েছে। এই বোটগুলো এখন কিন্তু সমুদ্রে দেওয়া হচ্ছে না। আর এটাই হলো নাফ নদী, তার ওপারেই মিয়ানমার। আর আমি নিজের চোখে এই সুন্দর দৃশ্য দেখবো, এটা অনেক দিনের ভালো লাগা ছিল, অনেক দিনের ইচ্ছা ছিল। এই যে দেখুন, এটাই হলো নাফ নদী, এটা বাংলাদেশ। এই বর্ডারটাই হলো নাফ নদীটাই হলো বর্ডার, তারপরেই হলো মিয়ানমার। খুবই অসাধারণ দৃশ্য। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনারা? আপনারা কোথায় থেকে এসেছেন? ঢাকা। ঢাকা থেকে। এখানে কি সরাসরি এখানে এসেছেন নাকি কক্সে এসে এখানে? কক্সে এসছি, আজকে ঘুরে গেলাম। এই জায়গাটা ঘুরে কেমন লাগলো আপনাদের? Such a wonderful. ন্যাচারাল ভিউজ এর যে ওয়াটার, ছোট গাছ, মানুষ যাচ্ছে। তো সচরাচর সব জায়গায় পাওয়া যায় না, কিন্তু আমি যেহেতু শহরে থাকি, ইট পাথরের বা বিল্ডিং এ, এই জন্য এরকম ভালো লাগে। বন্ধুরা, আমরা হেঁটে যাচ্ছি এই যে জেটি ঘাট। এই এক সময় কিন্তু এই জেটি ঘাটটি ব্যবহার হতো সেন্ট মার্টিন যাওয়ার জন্য, কিন্তু এখন এই জেটি ঘাটটি আর ব্যবহার হয় না। এখন টেকনাফ 0 পয়েন্টের যে জেটি ঘাটটি রয়েছে, সেই জেটি ঘাটটি এখন ব্যবহার হয়। আমি একবার গিয়েছিলাম সেন্ট মার্টিনে, তখন আমাকে কিন্তু নিয়ে যাওয়া হয়েছিল এই দিক দিয়েই, ঠিক ট্রলারে করে নিয়ে যাওয়া হয়েছিল সেন্ট মার্টিন দ্বীপে। এই জেটি ঘাটটি তখন আমি দেখেছিলাম, তখন দেখে ইচ্ছা হয়েছিল আসবো। আর সব থেকে মজার বিষয় হলো, সব থেকে উত্তপ্ত এবং যেখানে মানুষ শান্তিতে নেই, প্রতিনিয়ত যুদ্ধ লেগে রয়েছে, সেই মিয়ানমার। ওইটা দেখতে পাচ্ছেন, খুব একটি এখান থেকে কিন্তু দূরে নয়। আর এখানে ঢাকা থেকেও অনেক টুরিস্ট আসছেন, ঘুরছেন, দেখছেন। পাশাপাশি বাংলাদেশের একদম সীমান্তবর্তী, বাংলাদেশে একটি মাত্রই সীমান্ত, যে সীমান্ত একটি নদী কিন্তু ডিভাইডেড করে রেখেছে। আবার বাংলাদেশের চারিদিক দিয়ে যখন ইন্ডিয়া, তখন কিন্তু একটি মাত্র দেশের সীমান্ত রয়েছে, সেটা হলো মিয়ানমার। আর এই মিয়ানমারটাই কিন্তু এই শুধু এই নাফ নদী দেখতে পাচ্ছেন, এই নাফ নদীটাই ডিভাইডেড করে রেখেছে। ওই যে টেকনাফের ওই যে মায়ানমারে দেখতে পাচ্ছেন, ওখানে কয়েকটি জায়গায় ধোঁয়া উঠছে। এগুলো তো মনে হয় যুদ্ধের নমুনা, না? জানি না, বেশিরভাগ ঘুরতে ঘুরতে হচ্ছে। এই যে সব টুরিস্টরা ঘুরছেন, ওনারা ঘুরতে এসেছেন সবাই। সত্যি বলতে এমন দৃশ্যের সম্মুখীন আমি হব তা কখনো কল্পনাও করিনি। যে পথ দিয়ে হেঁটে যাচ্ছি, এই জেটি ঘাট, সামনে রয়েছে মিয়ানমারের পাহাড়, আমার পিছনে বাংলাদেশ। তবে যে পাশ দিয়ে অবস্থান করে যাচ্ছি, এটাও বাংলাদেশের মধ্যে। এই সমুদ্রের নীল জলরাশি এখন শান্ত থাকলেও মাঝে মধ্যে উত্তাল রূপ নেয়। এই সৌন্দর্য সত্যিই আপনাকে মুগ্ধ করবে। বন্ধুরা, এই সৌন্দর্য বোঝানোর মতো কিন্তু ভাষা নেই। চারিদিকে নীল পানি, তার উপরে কোস্ট গার্ডের একটি জেটি ঘাট। এই ঘাটটির অরণ্য সৌন্দর্য কিন্তু মুগ্ধ করার মতো। তার পাশে রয়েছে মিয়ানমার। এই যে বাইক দেখতে পাচ্ছেন, অনেকে কিন্তু বাইক নিয়েও আসছেন ঘুরতে, আবার ঢাকায় থেকেও কিন্তু অনেকে এসেছেন। ভালো আছেন আপনারা সবাই? আপনারা কি বাইরে থেকে এসেছেন নাকি এখানকার স্থানীয়? হ্যাঁ, আমরা ঢাকা থেকে আসছি কক্সবাজার ট্যুরে। তারপর ওইখান থেকে মন চাইলো যে একটু মায়ানমারটা দেখা যায়, আচ্ছা এই জন্য মায়ানমারের এই রিভিউ দেখে খুব ভালোই লাগতেছে। আচ্ছা। ওই যে মায়ানমারে যে মাঝে মধ্যে ধোঁয়া উঠছে, এই বিষয়ে কি আপনারা কোনো কিছু অবগত আছেন? অবগত নাই, তবে এতটুকু মনে বুঝতেছি যে এখানে আবহাওয়ার যে সকালের যেই হাওয়া, ওই হাওয়ার ইয়াটা নদীর পার তো ওটা কাইটা ওঠে নাই এখন। না না, ওই যে অনেক বাড়িঘর থেকে ধোঁয়া উঠছে। তো এখানে তো ওই জঙ্গল টঙ্গল বেশি, ওরা তো একটু উশৃঙ্খল বেশি, মাঝে মাঝে আগুন ধরে। এই কারণে দুজনকে জিজ্ঞাসা করলাম, বললো যে হ্যাঁ আগুন ধরে গেছে, ধরে নিবে। এভাবে প্রাকৃতিক দুর্যোগ মাঝে মাঝে হয়, এরকম কিছু। যাই হোক, আমার ওই পারে যে মিয়ানমারটি দেখতে পাচ্ছেন, সেটা কিন্তু খুবই উত্তেজিত একটি দেশ, যেখানে রাখাইন সম্প্রদায় রয়েছেন, পাশাপাশি আরাকান আর্মির অত্যাচারে কিন্তু অতিষ্ঠ। তারা
মিয়ানমারের জনগণ যখন এই আজ থেকে 4-5 বছর আগে তারা তাদের অত্যাচার সহ্য করতে না পেরে কিন্তু এই যে এই পাশ নদীগুলো দেখছেন, এই নাফ নদী এটাই কিন্তু সাঁতরে এপারে এসে আশ্রয় নিয়েছে। সেই আশ্রয় কেন্দ্রেও ঘুরে দেখাবো ভিডিওতে। আর পাশাপাশি এই প্রাকৃতিক সৌন্দর্য এবং এই যে বাতাস পাশাপাশি এই পানির রং, এই দৃশ্য কিন্তু মুগ্ধ করার মতো। আমার সাথে ছোট ভাই বাবুল এসেছে। তোমার কেমন লাগলো এই? আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো। এরকম সৌন্দর্য আমাদের ওদিকে খুবই সচরাচর নাই। এদিকে সৌন্দর্য একটা অন্যরকম। এ পাশে মিয়ানমার, এ পাশে বাংলাদেশ, এরকম সৌন্দর্য অন্য কোথাও নেই। আর আর সব থেকে স্পেশাল একটি বিষয় হলো আমরা এখানে ড্রোন উড়ে দেখলাম, পাশাপাশি চোখেও কিন্তু দেখতে পাচ্ছি। এই যে ওই পারে যদি দেখাই, ওইটাই কিন্তু বিখ্যাত বঙ্গোপসাগর, তারপরে বাংলাদেশের একটি দ্বীপ অর্থাৎ ছাপুরি দ্বীপ, তারপরে কিন্তু নাফ নদী। আর এই নাফ নদী পার হয়ে উত্তেজিত একটি জনপদ, একটি দেশ মিয়ানমার। ওই যে দেখুন, ওটাই সেই মিয়ানমার। এই স্থান থেকে কিছু দূর দূরে তাকিয়ে দেখতে পেলাম এখানকার স্থানীয় বাচ্চারা জাল ফেলে মাছ ধরছে। চলুন আমরা এবার মাছ ধরার প্রক্রিয়াটাও দেখে নেই। হাতের কাছে এত সুন্দর দৃশ্য পেলাম, সেটা তুলে ধরবো না তা কিন্তু হয় না। চলুন আপনাদের সাথে উপভোগ করি এখানকার স্থানীয় শিশু বাচ্চাদের মাছ ধরার প্রক্রিয়া। এই ভালো আছো তুমি? এগুলা কি বিক্রয় করতেছে? এগুলা বিস্কিট। আচ্ছা, এইগুলো তো WFP তো বিস্কিট। এগুলো তুমি কই পেলা? কিনে নিয়ে আইছো? এগুলো কই থেকে কিনছো? হ্যাঁ, রোহিঙ্গা ক্যাম্পে থেকে। আচ্ছা, এই যে দেখুন WFPর যে ফাউন্ডেশন থেকে বিস্কুটগুলো দেওয়া হয় রোহিঙ্গা ক্যাম্পগুলোতে, এগুলো তারা বিক্রয় করে দেন। এখানে বিক্রয় হচ্ছে। কত করে এগুলো পিস? কত করে? 10 টাকা করে। এই বিস্কুটগুলি কিন্তু অনেক ভালো। হ্যাঁ, এই বিস্কুটগুলি কি দেশে তৈরি হয়? তুমি তো এখানে জব করো। না, এগুলো দেশে তৈরি হয় না, এগুলো বাইরে থেকে আসে। বাইরে থেকে আসে? বিভিন্ন দেশের করে তো এখানে সব লেখা আছে। কিছু ঈদ থেকে আসে। আচ্ছা, এগুলো কি জন প্রতি একজন করে পায় নাকি? এখানে হলো রোহিঙ্গাদের একটা কার্ড আছে, কার্ড হিসেবে ওদের একটা ধরেন $7 হোক মাসিক, $12 হোক, এটা বিভিন্ন রকম একটা ইয়ে আছে, ওদের পরিবার ভিত্তিক পায়। আচ্ছা, আর এগুলো এখানে বিক্রয় করে দিয়েছে ও? এগুলো অবৈধভাবে বিক্রি করতেছে যদিও, কিন্তু এগুলো ঠিক আছে। রোহিঙ্গারা কিছু ইয়ে আছে, এগুলো বিক্রি করে দিচ্ছে অবৈধভাবে। কথায় আছে না, ভালোর কাল নেই। এটাকে মাঝে মধ্যে প্রমাণ করে এরকম কর্মকাণ্ড। একটি সংস্থা রোহিঙ্গাদের পুষ্টিহীনতার কথা বিবেচনা করে খাদ্য সংকট মোকাবেলার জন্য এগুলো সরবরাহ করছে সম্পূর্ণ ফ্রিতে, অথচ কিছু অসাধু চক্র এগুলোকে নিয়ে রাস্তায় বিক্রয় করছেন। এটা আসলে অযৌক্তিক মন মানসিকতার কর্মকাণ্ড। এখানে পরিবারের তাগিদে ছোট ছোট বাচ্চারা কখনো জাল ফেলে, আবার বা কখনো বড়শি দিয়ে মাছ মেরেই থাকে। এটা এখানকার নিত্যদিনের দৃশ্য। বন্ধুরা, এই সেই জেটি ঘাট, আর এই জেটি ঘাটের পাশে কিন্তু তারা মাছ ধরছে। এই যে দেখুন, নাফ নদীতে মাছ ধরছে। আর এই মাছ ধরার দেখার সুবাদে কিন্তু আমিও পাওটা ভিজে নিতে পারছি নাফ নদীতে। এই যে মাছ দেখুন, ছোট ছোট মাছগুলো রয়েছে। মাছ তো আরো ভিতর আছে না ভাই? এখানে কি কি মাছ পাও তোমরা? হ্যাঁ ছোট ভাই, কি কি মাছ পাও তোমরা এখানে? সব পাওয়া যায় মাছ। দাও দু একটা মাছের নাম বলো তো। এই যে দেখুন, সুন্দর একটি মাছ। এটা কি? এই যে এটা? ও, চিংড়ি মাছ। লাভ দিল চিংড়ি মাছ। ওইটা কি? কুসা মানে? কুচি মাছ। এই যে এখানে মাছ মারছে তোমরা, দেখাই তারা জাল দিয়ে মাছ মারছেন। এখানে শামুক রয়েছে পাশাপাশি। এই যে দেখুন, এটাতে তারা সুন্দর সুন্দর বাসা মাছ কিন্তু এখানে রয়েছে। এই 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 মাছগুলো তোমরা কতক্ষণ ধরে মারতেছো ভাই? সকাল থেকে? ও আচ্ছা, এই যে জাল যত গোছানো হচ্ছে ততই কিন্তু মাছ ধীরে ধীরে বেশি হয়ে যাচ্ছে। আরো দেখা যাচ্ছে, এই যে দেখুন ছোট ছোট কত সুন্দর সুন্দর বাঁচা মাছ। এই জালগুলোকে তোমরা কি বলো ভাই? কাঠি জাল। আচ্ছা, আর এটা হলো রাজশাহীর ভাষাকে বলে কিন্তু বাদাই জাল। মানে এটা ভেসে থাকে ওই লাল লাল ওই ইয়াগুলো, আর এটা নিচে থাকে, তারপর চারজনে টেনে আনতে হয়। নদীতে 3 নম্বর সংকেত থাকার কারণে
এখানে মাছ মারা বন্ধ, যার কারণে সাম্পানগুলো সাজিয়ে রাখা হয়েছে নদীর কিনারায়। তবে এই 3 নম্বর সংকেতকে তোয়াক্কা না করে কিছু কিছু জেলেরা আবার মাছ মেরে বাড়িতে ফিরছেন। বন্ধুরা, এই যে মাত্রই যে সাম্পান থেকে ভাইরা নেমে আসছেন, ওনারা কিন্তু মাছ মারতে গিয়েছিল, মাছ মেরে এখন আবার চলে এসেছেন কিনারে। আপনারা গেছিলেন কখন ভাই মাছ মারতে? সকালে সকালে। কেমন মাছ পেলেন? অনেক মাছ পাইছি, অনেক অনেক অনেক। কই মাছ কই? বিক্রি করে ফেলছি। বিক্রি নদীর থেকে বিক্রি? হ্যাঁ হ্যাঁ, এই যে ওরা ওই যে পতাকা নিয়ে যাচ্ছে, এই পতাকাটি সাম্পানের উপরে বেঁধে দেওয়া হয়। এই যে দেখুন আরো একটি ট্রলার এসে ঠেকলো, তারা মাছ এই যে এই ড্রামে করে নিয়ে যাচ্ছেন, তারা নাকি আগে বিক্রি করে দেন। শাহপুরের জেটিঘাটে আজকে তীব্র উত্তাপ। এই রোদের তাপে দর্শনার্থীদের রসনা তৃপ্তির জন্য এখানে প্রস্তুত হচ্ছেন ভাসমান দোকানগুলো। তবে এখানে যে খাবার দ্রব্যগুলো রয়েছে এগুলো সম্পূর্ণ ফরমালিন মুক্ত। আর সব থেকে ভালো লাগার বিষয়, শাহপুরের দ্বীপে এসেছেন আর শাহপুরের ঘাটের ডাব খাবেন না তা কিন্তু হবে না। এখানকার যে ডাবগুলো দেখতে পাচ্ছেন শাহপুরের বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করে আনা। এই ডাবের কথা বললেন, এই ডাবগুলো কিন্তু শাহপুরের ঘাটে অনেক বড়। ওই দুজন বাচ্চা আনলেন, এই যে দেখুন। এটা কি উঁচু করা যাবে ভাই? আরে এই যে দেখুন, উপস খুব ওয়েট। হ্যাঁ ভাই, এটা এই এক ছড়ির দাম কেমন হবে? এই পুরো ছড়িতে কয় পিস আছে এটা? আপনারা যখন কিনেছেন এটা কি পিস ভাও কিনেছেন নাকি পুরো ছড়ি ভাও? পিস। এক পিস কত করে কিনেছেন? 120 টাকা। আর বিক্রয় করতেছেন 150 টাকা। কচি ডাব। বন্ধুরা, এই তীব্র রোদের মধ্যে এখানে আজকে অনেক রোদ দাহ চলছে, আর লেবুর শরবতটা খেতে হয়তো ভালোই লাগবে না? হ্যাঁ, ও তো খাওয়া শুরু করে দিয়েছে। ভাই একটু বিপ্লবন দেওয়া যাবে? বন্ধুরা, এই জেটি ঘাটের পাশে কিন্তু ছোট ছোট টম দোকানগুলো রয়েছে। তার পাশাপাশি এখানে তেমন মানে খাবার হোটেল না থাকলেও ছোট্ট এই টম দোকানের মতো কিন্তু খাবার হোটেল রয়েছে। এ তো ইয়ার মাছ না? রূপচাঁদা। এই মাছগুলো সংরক্ষণ করা কোথায় থেকে? এই সাগর থেকে, বঙ্গোপসাগর থেকে। যাই হোক, আমি হাত দিয়ে ধুয়ে দেখলাম ওই মাছটি আমরা এই খাবো এখানে। আর এখানে কি কি আছে আপনার খাবার? রূপসাদা মাছ আছে, কুরাল আছে। কোরাল মাছ কই? কুরাল বাসায়। বাসায়? এটা কি মাছ? স্যালমন ফিশ। আচ্ছা আচ্ছা। আর কি আছে? এটা পাহাড়ি মুরগি। পাহাড়ি মুরগি। হ্যাঁ, আর ওদিকে এটা ডিম। ডিম। হ্যাঁ, এটা ডিম তো ডাউল। এখানে মোটামুটি মানের খাবার আপনারা পাবেন, কারণ এখানে আসলে এরকম ধরনের টুরিস্ট আসে না সেরকম ভাবে, এরা একদমই শেষ পর্যায়ে। তারপরে ধীরে ধীরে দর্শনার্থী আসতে শুরু করেছেন। এখানে যেরকম মাছ মারার দৃশ্য রয়েছে, পাশাপাশি নাফ নদীর সৌন্দর্য এবং মিয়ানমার দেখা নিচ্ছকে, এই সকল কিছু কিন্তু উপভোগ করা যায়। এবার আমরা যাত্রা শুরু করেছি শাহপুরী দ্বীপের নতুন কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার, যেখানে নীরবতা আর প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। এই শাহপুরীর দ্বীপের মাঝখান দিয়ে দেখুন কত সুন্দর সুন্দর কিন্তু ডাব গাছ লাগানো রয়েছে। ডাব গাছগুলো এই শাহপুরের যে বীজটি রয়েছে এই বীজটির কিন্তু সৌন্দর্য বাড়িয়ে তুলেছে। আর শাহপুরের দিকে প্রায় অঞ্চলের যদি দেখায়, এইদিকে প্রায় প্রত্যেকটি বাড়িতেই ডাব গাছ রয়েছে। যেরকম সাবরাঙে দেখলাম প্রত্যেকটি বাড়িতে শুধু সুপারি গাছ, আর এই শাহপুর দ্বীপে কিন্তু প্রত্যেকটি বাড়িতে ডাব গাছ, এত পর্যন্ত ডাব উৎপন্ন হয় এখানে। আর আমাদের সাথে যাচ্ছেন ছোট ভাই, আমাকে যিনি নিয়ে ঘুরছেন এই শাহপুরী দ্বীপেরই ছোট ভাই। তোমার নামটা জানো কি? শামীমকে নিয়ে ঘুরছি শাহপুরীর ব্রিজটি। এই যে দেখুন চলে এসেছি শাহপুর ব্রিজে। আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশাপাশি আমার ভিডিও কেমন হচ্ছে আমাকে উৎসাহ জাগাতে এবং আমার ভুল ভ্রান্তিগুলো তুলে ধরতে কমেন্টস করে আমাকে জানাবেন।